আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের ফিজিক্স বইয়ের ষষ্ঠ যে অধ্যায়টা আছে বস্তুর উপর তাপের প্রভাব, সেইটার অনুশীলনী ক্লাসের সলভিংয়ে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আমরা এর আগে আমাদের কনসেপ্ট ক্লাসগুলোতে কিন্তু মোটামুটি এই অনুশীলনীতে যে সকল কনসেপ্ট আমার কাজে লাগে অনুশীলনীগুলো সলভ করতে, সেগুলো কিন্তু করে এসেছি এবং বিভিন্ন টার্ম সম্পর্কে জেনেছি, কিভাবে বিভিন্ন টার্ম ডিফাইন করা হয় সেগুলো জেনেছি, বিভিন্ন টার্ম ইউজ করে কিভাবে বিভিন্ন রকম ম্যাথ করতে হয় সেটাও দেখেছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটার অনুশীলনীটা সলভ করা। তাহলে তাহলে চলো দেরি না করে কি করি, আমরা আমাদের অনুশীলনীটা সলভ শুরু করে দেই। আচ্ছা, দেখো অনুশীলনীতে প্রথমেই কিছু সাধারণ প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে বলা হয়েছে একটি কাচের পাত্রে পারদ রেখে উত্তপ্ত করা হলে প্রথমে পারদের উচ্চতা কমে তারপর বাড়তে থাকবে কেন? আচ্ছা, বলছে যে একটা কাচের পাত্র নিয়েছে, হ্যাঁ, এই কাচের পাত্রের মধ্যে কি রাখছি, পারদ রেখেছি। আচ্ছা, এখন আমাকে বলছে এটাকে যদি তাপ দেই তাহলে কি হচ্ছে, বলছে যে প্রথমে পারদের উচ্চতা কমে যাবে, এরপরে আবার বাড়বে। এইটার কারণ আসলে কি ভাই? আচ্ছা দেখো, যখন আমি কোনো কাচের পাত্রে বা কোনো কঠিন পদার্থের পাত্রে আমি যখন কি দিব, আমি যখন হচ্ছে তাপ দিব, তাই না? কঠিন পদার্থের এখানে যদি আমি তাপ দেই তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে যেই পাত্রটা আছে এই পাত্রটার কি তাপমাত্রা বৃদ্ধির কারণে এটার আয়তন বাড়তেছে, তাই না? তাহলে এটার যখন আয়তন বাড়ে তখন কি পানির আয়তন কি বা তরলের আয়তন কি সেম থাকে না? বা তরলের আয়তন তখন কি কম প্রসারিত হচ্ছে, তাই না? তখন তরলের আয়তন তুলনামূলকভাবে কম প্রসারিত হচ্ছে, ঠিক আছে? এবং অ্যাজ এ রেজাল্ট দেখা যায় কি, যে যেহেতু তরলের আয়তন মোটামুটি সেম আছে, তাই এখানে কি হয়, হাইট আসলে কমে যায়। প্রথমে হাইট আসলে কমতে থাকে, পরবর্তীতে যখন তাপটা তরলে ভালো করে পৌঁছায় তখন কি হয়, তখন এইটা আবার বাড়তে থাকে। তাহলে কি, প্রথমে যেহেতু আমার কঠিন পদার্থের প্রসারণ হয় বা পাত্রের প্রসারণ হয়, সেটার জন্য কি হচ্ছে, সেটার জন্য প্রথমে আমার তাপ হচ্ছে বা আয়তন হচ্ছে কি বাড়তেছে, কার, কঠিন পাত্রের। আচ্ছা, পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে যখন আমি এটার মধ্যে তরল পদার্থ পর্যন্ত তাপ পৌঁছাইতে পারতেছি তখন আসলে কি হচ্ছে, তরল পদার্থের আয়তন বাড়তেছে, এর জন্য পরবর্তীতে আবার তরল পদার্থের উচ্চতা বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে এটা লিখতে পারবে না গুছায়? হ্যাঁ। আচ্ছা দেখো, বলছি যে মহাশূন্যে যেখানে কোনো অণু বা পরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে কিনা। আচ্ছা খেয়াল করো, মহাবিশ্বে আমরা জানি যে মহাশূন্যে আসলে কি না, মহাশূন্যেও কিছু কিছু জিনিস রয়েই যায়। যেমন মহাশূন্যে যদি কোনো রকমের অণু বা পরমাণু নাও থাকে তাহলে কি থাকে, তেজস্ক্রিয়তা থাকে বা রেডিয়েশন থাকে। আমরা জানি সিএমবিআর বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলে একটা কথা আছে, যেটার জন্য কি মহাশূন্যে কিছু না থাকা সত্ত্বেও আসলে কি একটা তাপমাত্রার পাওয়া যায়, যেটা হচ্ছে কিনা 2.67 ক্যালভিনের আশেপাশে। এখন তোমার কথা হচ্ছে যে আচ্ছা, তাপমাত্রা তো আসলে কি দিয়ে মাপা হচ্ছে? তাপমাত্রা হচ্ছে আমার বস্তুর ভিতরের গতিশক্তি, তাই না? গতিশক্তিকে প্রকাশ করতেছে। তাহলে এইখানে আমি কিভাবে তাপমাত্রা পাচ্ছি? ওই যে বললাম যে কিছু পরিমাণে ফোটন এবং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল না, রেডিয়েশন থাকে, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট ওই রেডিয়েশনগুলো কিন্তু মহাবিশ্বের শূন্য স্থানেও একটা তাপমাত্রা ক্যারি করে, ঠিক আছে? যেটা একবারে মহাবিশ্বের যে শুরু বা সময় শুরু থেকে আসলে চলে আসছে। আচ্ছা দেখো, 3 নাম্বার বলছে অনেক ভিড়ের ভিতরে ব্যবসা গরম থেকে খোলা জায়গায় এলে শীতল অনুভব করি কেন? আচ্ছা, ব্যবসা জায়গা থেকে যদি আমরা খোলা জায়গায় আসি তাহলে আসলে শীতল কেন অনুভব করি? দেখো, আমরা যখন ব্যবসা জায়গায় থাকি তখন কি হয়, তখন সেই জায়গায় আসলে বায়ুর চলাচল কম হয়, তাই না? অনেক ভিড়ের ভিতরে, তাহলে অনেক ভিড়ের ভিতরে মানে কি, অনেকজন মানুষ আছে, ধরো এইখানে একটা রুমের মধ্যে ধরো আমি তুমি সহ আরও অনেক মানুষ আছে, ঠিক আছে? এখন এই রুমের মধ্যে যখন অনেক মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের কি বডি একটা হিট জেনারেট করে, তাই না? প্রত্যেক মানুষের বডি হচ্ছে হিট জেনারেট করে বা তাপ উৎপাদন করে। তো যখন একটা বদ্ধ ঘরের মধ্যে অনেকে তাপ উৎপাদন করতেছে তখন কি হচ্ছে, রুমে আসলে তাপটা আটকে যাচ্ছে আর বের হইতে পারতেছে না, তখন আমাদের হচ্ছে ভ্যাপসা গরম লাগে। এই তাপটা আমরা জলীয় বাষ্পে
সঞ্চিত হইতে দেখি, ঠিক আছে। এবং যখন আমি এই ভ্যাপসা গরমের থেকে কি হই, বের হয়ে যাই রুমে, তখন কি হচ্ছে, আমার তাপটা কি শরীর থেকে খুব সুন্দরভাবে রেডিয়েট হইতেছে না। শরীর থেকে রেডিয়েট হওয়ার কারণে যখন আমাদের শরীর থেকে তাপ বেশি করে রেডিয়েট হয়, তখনই আমরা আসলে কি হই, শীতল অনুভব করি। তাহলে গরম গরম একটা রুমের ভিতরে তাপ বেশি রেডিয়েট হয় নাকি একটা ঠান্ডা বা খোলা পরিবেশ যেখানে হচ্ছে সুন্দর এয়ার সার্কুলেশন হচ্ছে সেইখানে বেশি তাপ রেডিয়েট হয়? অবশ্যই খোলা জায়গায়। তাহলে এইখান থেকে আমি বলতে পারছি যেহেতু জায়গাটা খোলা অথবা এয়ার সার্কুলেশন ভালো, অ্যাজ এ রেজাল্ট আমার বডি থেকে হিটও ভালো করে কি হয়, রেডিয়েট হয় বা বিকিরিত হয়। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমাদের ঠান্ডা লাগতেছে। এরপরে বলছে দেখো, কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন? আচ্ছা দেখো, কাচের গ্লাসের পানিতে বরফ দিলাম, এই যে একটা কাচের গ্লাস, এইটার ভিতরে পানি ছিল, পানির উপর এখন বরফ দিছি। এখন কোশ্চেন হচ্ছে যে এইখানে বিন্দু বিন্দু কি, বিন্দু বিন্দু আমার হচ্ছে পানি জমতেছে। এটার কারণ হচ্ছে দেখো, বরফটা কি করতেছে, পানিটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়ে যাচ্ছে বা একটা কম টেম্পারেচার নিয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ওই গ্লাসটা পরিবেশের তুলনায় কি ঠান্ডা হয়ে যাচ্ছে না, পরিবেশের তুলনায় ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন তখন কি হচ্ছে, আশেপাশে যে জলীয় বাষ্পের বিন্দু বিন্দু কণা, সেগুলো গ্লাসের সংস্পর্শে আসলে কি হচ্ছে, সেগুলো আসলে পানির ফোঁটায় পরিণত হয়। অ্যাজ এ রেজাল্ট কি হয়, বিন্দু বিন্দু পানি জমে। এটা কিন্তু আমাদের 3-4 পড়া। আচ্ছা, তারপরে বলছে দেখো যে প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন? দেখো এইটার উত্তরটা আসলে প্রশ্নের মধ্যেই আছে। দেখো, প্রেসার কুকার, প্রেসার মানে কি, প্রেসার মানে হলো চাপ, আর কুকার মানে হলো যে রান্না করে। তাহলে যে চাপ দিয়ে রান্না করতেছে তাকেই কি বলতেছে, প্রেসার কুকার। তার মানে অন্যান্য যেই সকল পদার্থ আমরা রান্নার কাজে ব্যবহার করি, বা পদার্থ না বলে পাত্র বললে ভালো হয়, ঠিক আছে, অন্যান্য যে সকল পাত্র আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা শুধুমাত্র তাপ দিয়ে রান্না করি, ঠিক আছে, তাপকে ব্যবহার করে রান্না করি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ঢাকনাটা খোলা বা বন্ধ করা যায় যে কোনো সময়। ঢাকনা যখন আমি খুলে দেই তখন কিন্তু চাপ চেঞ্জ হয়ে যায়, তাই না, চাপ চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারে দেখবা যে প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্না করা হয় তখন কিন্তু উপরের ওই ঢাকনাটা আর খোলা যায় না। এখন কোনো কিছু ঢাকনা যখন আর খোলা যাচ্ছে না, তখন কি হচ্ছে, তখন ওইটার ভিতরে যে গ্যাসীয় পদার্থগুলো তৈরি হয় রান্নার সময়, জলীয় বাষ্প সহ আরও অনেক কিছু, সেগুলা কি হচ্ছে, সেগুলা কিন্তু প্রেসার ইনক্রিজ করতেছে ওই প্রেসার কুকারের ভিতরে, তাই না। এবং অ্যাজ এ রেজাল্ট এইখান থেকে কি হচ্ছে, একই সাথে তাপ এবং চাপ দুইটাই কি রান্নার কাজে সহযোগিতা করতেছে, বিধায় কি হয়, প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায়। তাহলে আমাদের সাধারণ প্রশ্নগুলো কিন্তু মোটামুটি সলভ হয়ে গেল। এবার দেখো কিছু গাণিতিক প্রশ্নের কথা বলা হয়েছে। দেখো গাণিতিক প্রশ্নের প্রথমে কি বলা হয়েছে, যে বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক ছিল কত, 100 ডিগ্রি সেলসিয়াস। পানির বাষ্পীভবন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই থার্মোমিটারের কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার সমান। অর্থাৎ আমাকে সেলসিয়াস স্কেলের এমন একটা তাপমাত্রা চাইছে যেই তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এটা আসলে অ্যাকচুয়ালি একই জিনিস, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে কি, সি সমান সমান এফ হবে কোন তাপমাত্রায়, ঠিক আছে, সি সমান সমান এফ হবে আমার কোন তাপমাত্রায়। তাহলে আমি কি সূত্র জানি, আমি জানি সূত্র হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু হচ্ছে F - 32 ডিভাইডেড বাই 9, এই সূত্রটা জানি, তাই না। এখন দেখো দুই পাশেই কি হবে, দুই পাশেই সমান হবে, তাই না। তাহলে এইখানে যদি আমি এফ আর সি যেহেতু সমান, তাহলে আমি সি বসাই দিই, তাহলে সি দুই পাশেই বসাই দিই, তাহলে C/5 ইজ ইকুয়াল টু C - 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। আচ্ছা, অথবা তুমি এই ম্যাথটা এইভাবে করতে পারো যে ধরি এক্স তাপমাত্রায়, ধরি এক্স তাপমাত্রায়, ঠিক আছে, এক্স তাপমাত্রায় যদি ধরি তাহলে এখানে সি এর জায়গায় কি লিখবো, এক্স, ঠিক আছে। তাহলে এক্স - 32/9 এটা হচ্ছে x/5 এর সমান। বা দেখো এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, আচ্ছা এখানে কোনো সমস্যা হয়েছে, এখানে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে 9x এইটা সমান সমান হচ্ছে 5x মাইনাস হচ্ছে 160, তাই না, 5x। আচ্ছা দেখো তো ঠিক হইলো কিনা। আচ্ছা, বা এইখান থেকে দেখো লিখতে পারো যে 4x সমান সমান হচ্ছে -160,
বা এইখান থেকে লিখতে পারো যে x সমান সমান হচ্ছে -40। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে -40°C এবং এটা হচ্ছে সমান সমান -40°F। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি এটা বলতেই পারি। তাহলে পেয়ে গেলাম যে -40°C তাপমাত্রায় হচ্ছে ফারেনহাইট স্কেলের সমান হবে। আচ্ছা, এবার 2 নাম্বার যে ম্যাথটা আছে এটা দেখো। এখানে বলছে যে কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.001% কমে যাবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এইখানে ঘনত্ব মানে আমরা কি জানি, ঘনত্ব সমান সমান রো যদি হয় তাহলে রো সমান সমান জানি m/v। খেয়াল করে দেখো, m যদি কনস্ট্যান্ট হয় আমরা জানি যে কোনো কিছুকে তাপ দিলে তাহলে কি, তাপ দিলে বা তাপ নিলে সেটার আয়তন চেঞ্জ হইতে পারে কিন্তু ভরের কখনো চেঞ্জ হয় না। তাহলে m যদি কনস্ট্যান্ট হয়, যদি কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রো এইটার সমানুপাতিক হচ্ছে 1/v। তার মানে হচ্ছে আয়তন এইটা আসলে ঘনত্ব কমাইতে হইলে আমাকে কি করতে হবে, ঘনত্ব যদি কমাই তাহলে আমাকে আয়তন বাড়াইতে হবে। ঠিক আছে, আয়তন বাড়াইতে হবে। আর আয়তন আর তাপমাত্রা কি সমানুপাতিক, v সমানুপাতিক হচ্ছে t, তাই না? আয়তন এবং তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক, তার মানে আমাকে আসলে তাপ হচ্ছে বাড়াইতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, ধরলাম যে আগে তার আয়তন ছিল হচ্ছে v, ঠিক আছে, তাহলে এখন তার বর্তমান আয়তন কত হবে, বর্তমান হবে v প্লাস 0.001 ডিভাইডেড বাই 100 ইন্টু v। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে যত হয়, এইটা ক্যালকুলেশন করলে যত হয়, তাহলে দেখবা যে আসতেছে হচ্ছে v যদি কমন নেই তাহলে 1 প্লাস 0.00, দেখো এইটার জন্য আরো দুইটা জিরো বেশি আসবে তাই না, তাহলে 001v, সরি 1, বা এটাকে লেখা যায় যে 1.0000, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা হয়েছে, তাহলে 1v। তাহলে এইটা আমি কি ওই যে ডেলের অঙ্কটা দিয়ে করতে পারবো না, যে আমি যদি আয়তন প্রসারণটা বের করতে পারি, আমার আয়তন প্রসারণ সহগ জানি, সোনার যদি আয়তন প্রসারণ সহগ গামা সমান সমান কি, গামা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ডেল ভি। ডেল ভি কোনটা, ডেল ভি কিন্তু হচ্ছে এই যে এইটা, এইটুকু হচ্ছে ডেল ভি। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার ডেল ভি। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই কি, ভি ইন্টু ডেল থেটা। তাহলে সোনার কোন তাপমাত্রায় কতটুকু এটা আমরা জানি যে 19,600 হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তো এটা আমরা দেখতেই পারবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে সোনার ঘনত্ব কতটুকু কমতেছে। ঠিক আছে, এটা আসলে আমাদের কাছে এনাফ ইনফরমেশন দেওয়া নাই, এর জন্য করতে পারতেছি না, কিন্তু আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে কতটুকু ঘনত্ব কমে যাবে, অথবা অত পার্সেন্ট ঘনত্ব কমবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে, এইটা আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখো বলছে যে একটা উত্তপ্ত 1 গ্রাম ওজনের লোহার টুকরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে ছেড়ে দেওয়ার পর, ঠিক আছে, পানির তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, লোহার টুকরাটির তাপমাত্রা কত ছিল? ঠিক আছে, তাহলে লোহার টুকরাটা ঠিক ততটুকুই তাপ বর্জন করছে যতটুকু পানির তাপমাত্রা গ্রহণ করছে, ঠিক না? তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কিউ সমান সমান হচ্ছে এম এস ডেল থিটা। আচ্ছা, আবার এই ক্ষেত্রেও হচ্ছে কিউ সমান সমান হচ্ছে এম এস ডেল থিটা। দেখো এইখানে আমার এম এর মান কত, এম এর মান হচ্ছে যেহেতু 1 লিটার পানি, তার মানে এম এর মান হচ্ছে আমার 1 কেজি, তাই না, 1 কেজি ইন্টু এস, পানির এস কত, পানির এস হচ্ছে 4200 বা 4186, তোমরা যেটাই লেখো দুইটাই সঠিক, 4200। আচ্ছা, তারপরে ডেল থিটা, পানির দেখো তাপমাত্রা কতটুকু বাড়ছে, 15 কেলভিন না, 15 কেলভিন, তাহলে এইটাই হচ্ছে আমার কিউ এর পরিমাণ। তাহলে এইখান থেকে দেখো আমি কি করতে পারছি, আমি এইখান থেকে কি করতে পারতেছি, আমি এইখান থেকে হচ্ছে আমার টোটাল তাপের মান বের করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা
দেখো টোটাল তাপের মান কত, টোটাল তাপের মান হচ্ছে আমার 4200 গুণন 15, তাহলে 4200 গুণন হচ্ছে 15, অ্যান্সার হচ্ছে 6000 63000, ঠিক আছে 63000 জুল। তাহলে এইখানে কিউ সমান সমান হচ্ছে 63000 জুল। আচ্ছা কিউ সমান সমান 63000 জুল। দেখো আমার এম এর মান বলে দিছে, এম এর মান হচ্ছে 1 mg বা 1/1000 কেজি, এটা হচ্ছে এম, এম এর মান। আচ্ছা দেখো এস, এস হচ্ছে লোহা, তাহলে লোহার এস এর মান কি আমি জানি? লোহার এস এর মান হচ্ছে আমি জানি না। ধরো আমাকে লোহার এস এর মান দিয়ে দিল, ঠিক আছে, লোহার এস এর মান যদি আমাকে দিয়ে দেয় তাহলে কি আমি বের করতে পারবো কিনা? আচ্ছা এখন লোহার স্পেসিফিক হিট হচ্ছে 450, ঠিক আছে, তাহলে এইখানে সেই মানটা বসাও যে এটা হচ্ছে 450 ইন্টু থিটা মাইনাস হচ্ছে থিটা নট। আচ্ছা দেখো থিটার মান দেখো বলছে যে পানির তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তাহলে থিটার মান হচ্ছে আমার হচ্ছে 15, তাই না? বা এটা হবে আসলে থিটা নট মাইনাস থিটা, তাই না? আগে বেশি ছিল পরবর্তীতে কম হয়েছে, তাহলে থিটার মান হচ্ছে আমার 15 ডিগ্রি সেলসিয়াস। বা দেখো এইখান থেকে আমাকে জাস্ট থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে, সো থিটা নটের মানটা বের করতে হবে। তাহলে কি জাস্ট মানগুলা ক্যালকুলেশন করো, দেখো হচ্ছে আমি বলি কত হবে অ্যান্সার। অ্যান্সারটা হবে হচ্ছে 6000, অ্যান্সারটা হবে হচ্ছে 6300, এইটা গুণন হচ্ছে 1000, ঠিক আছে, এটাকে এই পাশে নিলাম, ডিভাইডেড বাই হবে 450, যেটা আসছে তার সাথে যোগ হবে হচ্ছে 15, ঠিক আছে। দেখো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, যে 450 এটা হচ্ছে গুণ, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে থিটা সমান সমান হচ্ছে 1415, এত হচ্ছে ক্যালভিন, ঠিক আছে, এটা কিন্তু আমার ক্যালভিন স্কেলে আসবে, টেম্পারেচারটা ক্যালভিন স্কেলে আসা উচিত। তা বা ক্যালভিন স্কেলে যদি আসে তাহলে এটা 15 ডিগ্রি না দিয়ে আমাদের এটা কত দিতে হবে, 273.16, তাই না, 16, তাহলে এইখানে আসবে হচ্ছে এটার সাথে মাইনাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 273.16, বা অ্যান্সার হচ্ছে 14273, সরি 14273.16 ক্যালভিন, ঠিক আছে। ওকে পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে 10 জুল করে তাপ প্রদান করা হলে কতক্ষণ পর পুরোটো বাষ্পীভূত হবে? আচ্ছা দেখো বরফ গলনের সূত্র তাপটা লাগবে, এর জন্য আমাদের বরফ গলনের সূত্র তাপ অর্থাৎ লেটেন্ট হিট অফ আইস, বরফ গলনের সূত্র তাপ আর ভেপর, এই দুইটা সূত্র তাপ লাগবে। এখন সুপ্ত তাপ কি জিনিস? সুপ্ত তাপ হচ্ছে বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে না, তাই না, বস্তুর তাপমাত্রার পরিবর্তন করে না, বরঞ্চ কি করতেছে, অবস্থার পরিবর্তন করতেছে। এখন আমাকে বলো যে বরফ গলনের সুপ্ত তাপ এটা কত? এটা হচ্ছে আমার 336,000 জুল পার কেজি পার হচ্ছে ক্যালভিন, ঠিক আছে, এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। আচ্ছা আর স্টিম বা ভেপর এটার কত? স্টিম বা ভেপরের কত? স্টিম বা ভেপরের হচ্ছে আমার 2256, তাই না, 2256,000 জুল পার কেজি পার ক্যালভিন। দেখো তো এই দুইটা ঠিক আছে নাকি? 22,600 বা 22,600 দিয়ে দিলেও হয়, মানে সরি 2,26,000, 2,26,000 দিয়ে দিলেও হয়ে যায় 22,60,000, সরি 22,60,000, বা এটাকে আমরা এইভাবে শিখছি যে 22,60,000, 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা এখন জাস্ট হিসাব করো, তাহলে 1 গ্রাম পানি বা 1/1000 গ্রাম হচ্ছে কেজি হচ্ছে পানি, ইন্টু প্রথমে কি হচ্ছে, প্রথমে বরফ পানিতে পরিণত হবে, তাহলে বরফ পানিতে পরিণত হইতে কত গ্রাম লাগবে, এম এস এস এস, আচ্ছা তাহলে এম ইন্টু এল, এইখানে এল হচ্ছে
এইটা, ঠিক আছে, 3,36,000 প্লাস প্লাস হচ্ছে এরপরে পানি টেম্পারেচার 100-তে যাবে, তাহলে এম ইন্টু এস, তাহলে এম কত, এম হচ্ছে 1/1000, এস হচ্ছে 4200 ইন্টু আমার থিটা, থিটা হচ্ছে 100 ডেল থিটা, ঠিক আছে 100, এই গেল 100, এরপরে কি, এরপরে আবার 1/1000 ইন্টু হচ্ছে আমার কি পুরাটাকে বাষ্প হইতে হবে না, পুরাটাকে আবার কি হইতে হবে, বাষ্প হইতে হবে, তাহলে এই যে এইটা হবে 22,600,000 22,60,000, ঠিক আছে 22,60,000, এরপর এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে 22,56,000ও দিতে পারো, 60,000ও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো ক্যালকুলেশন করি, 1/1000, বা দেখো এইখানে এইগুলা কাটাকাটি চলে যায়, এই যে এই জিনিসগুলা বা এই যে এই জিনিসগুলা এইটা কাটাকাটি চলে যায়, তাহলে টোটাল কত হচ্ছে 336 প্লাস হচ্ছে 420, তাই না, 420, ওকে, প্লাস হচ্ছে 420 প্লাস হচ্ছে 2260, এত হচ্ছে জুল লাগে, বা টোটাল আমার লাগতেছে হচ্ছে 3016 জুল, ঠিক আছে 3016 জুল, বা আমি যদি 2256 দিতাম 60-এর না জায়গায়, তাহলে লাগতো হচ্ছে 3012 জুল, ঠিক আছে 3012 জুল মানে কি, 3012 জুল মানে হচ্ছে আমাকে কতক্ষণ পর পুরোটুকু বাষ্পীভূত হবে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলেই হবে, এত সেকেন্ড পর, ঠিক আছে এত সেকেন্ড, তাহলে 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 301.2 সেকেন্ড, বা এটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে কত হচ্ছে 5-6-30, তাই না, তাহলে 5 মিনিটস আর কত সেকেন্ড, 1 সেকেন্ড, 1.2 সেকেন্ড, ঠিক আছে 5 মিনিট 1.2 সেকেন্ড, শেষ। পরেরটায় চলে যায়, একটি নিশ্চিদ্র সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 70 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে। আচ্ছা দেখো আমরা জানি যে পি সমানুপাতিক হচ্ছে টি, বা P1 ডিভাইডেড বাই P2 সমান সমান হচ্ছে T1 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখন দেখো P1 সমান সমান যদি P হয় তাহলে P2 সমান সমান কত হবে, এটাই হচ্ছে আমাদের কাছে চাইছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো T1 সমান সমান কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে ক্যালভিনে নিলে কত হয় 273.16 প্লাস হচ্ছে 30, বা 303.16, এত হচ্ছে ক্যালভিন। এরপরে T2 এর দেখো খেয়াল করো, T2 সমান সমান হচ্ছে 100 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 373.16 ক্যালভিন। তাহলে এখন খেয়াল করো যে P2 সমান সমান আমার কত আসতেছে, T1 ডিভাইডেড বাই T2 ইন্টু, সরি উল্টাটা হবে, আমাকে T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে P1, ক্যালকুলেশন করো, T2 হচ্ছে কত, T2 হচ্ছে 373.16 ডিভাইডেড বাই হচ্ছে আমার 303.16, বা 1.23091174, এত হচ্ছে পি। তাহলে বাড়তেছে কত, চাপ বাড়তেছে কত শতাংশ, সুতরাং ডেল পি সমান সমান হচ্ছে 0.23091174 পি, সুতরাং বাড়বে হচ্ছে 23.09 বা 23.1%, ঠিক আছে 23.1% বাড়তেছে, ওকে।
আমার ম্যাথ কিন্তু হয়ে গেল। আমার কত শতাংশ জাস্ট বাড়ছে এইটা চাইছে, তাহলে ডেল পি বের করছি। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা পার্সেন্টেজ বের করে ফেলছি। ওকে, পরবর্তীতে আমাদের বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। দেখো বলছে যে রেল লাইন নির্মাণের সময় দুটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? কেন ফাঁকা রাখা হয়? এক নম্বরে বলছে লোহা সাশ্রয় করার জন্য না। গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য না। কারণ কি? কারণ এইটা আমরা কোনোভাবেই হ্রাস করতে পারি না তাপমাত্রা বৃদ্ধি। 3 নম্বরে বলছে রেলগাড়ি চলার সময় খটখট শব্দ করার জন্য। এখন মজার ব্যাপার হচ্ছে দুইটা রেল লাইন আসলে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এটার জন্যই আসলে খটখট শব্দ হয়, কিন্তু আমাদের কি খটখট শব্দ করাটা দরকার? উত্তর হচ্ছে না। তাহলে কি হবে? তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি যাতে পরিহার করা যায় সেই জন্য। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে দেখো বলছে যে ঘর্মান্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? আচ্ছা, ঘর্মান্ত দেহ মানে হচ্ছে আমার দেহ যখন ঘেমে থাকে তখন। বলছে যে প্রথমে পাখার বাতাস গায়ের ঘাম বের করতে দেয় না, তাই। উত্তর হচ্ছে না, এইটা না। 2 নম্বর বলছে বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে, তাই। এটাই হচ্ছে উত্তর, যে পাখার বাতাস কি করতেছে? বাষ্পায়ন করতেছে, আর বাষ্পায়ন হচ্ছে কি করে? শীতলতা সৃষ্টি করে। এর জন্য আমাদের কি লাগে? আরাম লাগে, ঠান্ডা লাগে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই। দেখো বলছে যে সুপ্ত তাপের মাধ্যমে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় কিনা? না, সুপ্ত তাপের মাধ্যমে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় না। আচ্ছা, তারপরে বলছে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হয়। তারপরে বলছে দেখো যে বস্তুর অভ্যন্তরীণ শক্তি কি বৃদ্ধি পায় নাকি পায় না? উত্তর হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ শক্তি আসলে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাও হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3। ওকে, পরবর্তীতে দেখো বলছে যে এটা একটা বরফ গলনের লেখচিত্র, এবং এইখান থেকে বলছে যে সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল। দেখো, সম্পূর্ণ বরফ গলতে আমার 6 মিনিট লেগেছিল, তাহলে উত্তর হবে 6 মিনিট। পরবর্তীতে দেখো বলছে যে গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত? দেখো, গলিত যে বরফটা হয়েছে সেটা স্ফুটনাঙ্কে পৌঁছাইতে লাগছে হচ্ছে আমার 6 মিনিট, তাই না? 6 থেকে 12 মানে হচ্ছে 6 মিনিট, তাহলে এইটার উত্তর হবে 6 মিনিট। তাহলে আমাদের কিন্তু মোটামুটি কি বহু নির্বাচনী প্রশ্ন শেষ। পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্নে অগ্রসর হব। তাহলে চলো এখন আমরা কি করি, আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটাকে শুরু করে দেই। দেখো, প্রথমে আমাদেরকে বলছে যে দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 30 মিটার। অর্থাৎ এইটা যদি একটা বৈদ্যুতিক খুঁটি হয়, এইটা যদি আমার একটা বৈদ্যুতিক খুঁটি হয়, তাহলে তার পরবর্তী বৈদ্যুতিক খুঁটির মধ্যে যে দূরত্ব এইটা দেওয়া আছে হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 30 মিটার। এখন বলছে খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন আমাকে বলছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। অর্থাৎ শীতকালে কি হয়? শীতকালে কিন্তু আমাদের টেম্পারেচার কমে যায়। এখন টেম্পারেচার কমে গেলে কি হয়? কোনো কিছুর দৈর্ঘ্য সেটা আসলে সংকুচিত হয়ে যায়, কিছু খুব অল্প পরিমাণে হলেও সংকুচিত হয়। অ্যান্ড যখনই সেটা কি হইলো, যখনই সেটা সংকুচিত হয়ে গেল, অর্থাৎ 30 মিটারের চেয়ে ছোট হয়ে গেল, তখন কিন্তু কি হয়ে যাবে? তখন সেটা আসলে ছিঁড়ে যাবে। এখন ক নাম্বারে দেখো বলেছে, ক নাম্বারে আমাদের কি বলেছে? ক নাম্বারে আমাদেরকে বলেছে যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা নির্ণয় করো, তাপমাত্রা ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। তাহলে পানির ত্রৈধবিন্দু কাকে বলে ভাইয়া? পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা হচ্ছে পানি যে তাপমাত্রায় একই সাথে 3টা ফর্মেই থাকতে পারে। পানির 3টা ফর্ম কি কি? অর্থাৎ জলীয় বা পানি অবস্থায়, এবং বাষ্প বা জলীয় বাষ্প অবস্থায়, এবং বরফ বা কঠিন অবস্থায় থাকতে পারে, তাকেই বলা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে, এখন বইয়ের ভাষায় যদি আমি সংজ্ঞাটা দেই তাহলে কি সংজ্ঞা হবে সেটাই হচ্ছে তোমাদের কোশ্চেন, তাই তো? আচ্ছা, বইয়ের ভাষায় বলা হয় যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থাতেই, অর্থাৎ বরফ পানি এবং জলীয় বাষ্পের রূপে অবস্থান করে, তাকে ত্রৈধবিন্দু বলা হয়। ঠিক আছে,
তাহলে আমরা এটা লিখে ফেলি, আমাদেরকে বলছে হচ্ছে ত্রৈধ বিন্দু, তাই না? ত্রৈধ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দুর সংজ্ঞা কি? যে নির্দিষ্ট তাপমাত্রা, মানে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি একই সঙ্গে তিনটি অবস্থায় অর্থাৎ হচ্ছে পানি, তারপরে কি বরফ ও জলীয় বাষ্প রূপে, ঠিক আছে? তিনটি অবস্থায় কি অবস্থান করে না, অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। তাহলে অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। পানির হচ্ছে কি ত্রৈধ বিন্দু বলে। এই তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন বা 273.16, যেটা দাও না কেন, বোথ আর রাইট, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো বলছে কি, বলছে খুঁটি দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে হ্যাঁ, ভিন্ন হইতে পারে। তাপ এবং তাপমাত্রা একই জিনিস না। তাপ কি? তাপ হচ্ছে বস্তুর ভিতরে অণুগুলোর গতিশক্তির, তাপমাত্রা হচ্ছে কি? তাপমাত্রা হচ্ছে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে তাপমাত্রা আসলে বস্তুর গতিশক্তির, মানে গ্যাসীয় অণুগুলোর গতিশক্তিকে রিপ্রেজেন্ট করে। আরো সহজ করে বলে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে এমন একটা নির্দেশক যেটা আসলে নির্ধারণ করে দেয় যে দুইটা বস্তু সংস্পর্শে আসলে কোন বস্তুটা তাপ গ্রহণ করবে আর কোন বস্তুটা তাপ আসলে বর্জন করবে। তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের আমার হচ্ছে ট্রান্সফার বা পরিবহনের একটা নির্দেশক। অন্যদিকে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? তাপ শক্তি, এবং এটা আমাদেরকে কি করে? এটা আমাদেরকে গরম বা ঠান্ডার অনুভূতি দেয়, তাই না? গরম বা ঠান্ডার অনুভূতি দেয়। তাহলে উত্তর হচ্ছে দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। যেমন এটা আসলে বস্তুর তাপ ধারণ ক্ষমতার সাথে রিলেটেড। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থেটা, তাই না? ডেল থেটা। তাহলে এইখানে দুইটা বস্তুর ভিতরে তাপ সমান হইলেও কি হইতে পারে? তাপমাত্রা ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার, যে দুইটা বস্তুর তাপ, যেহেতু তাপ এবং তাপমাত্রা একই জিনিস নয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে যেহেতু দুইটা আসলে ভিন্ন ভিন্ন রাশি, তাই আমরা বলতে পারি যে দুইটা বস্তুর তাপ একই হলেও তাপমাত্রা কি হইতে পারে? ভিন্ন হইতে পারে, অথবা তাপমাত্রা একই হলেও তাপ এর পরিমাণ ভিন্ন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে বলছে যে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। দেখো বায়ুর তাপমাত্রা কত ছিল? বায়ুর তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস। তাইলে 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে কত হবে? কত ডিগ্রি ফারেনহাইট? দেখো C/5 হচ্ছে আমার F-32/9, ঠিক আছে? তাহলে আমার F এর মান বের করতে হবে, তাই না? তাহলে F সমান কি হচ্ছে? 9C/5 প্লাস হচ্ছে আমার 32, এটাই হচ্ছে মান F এর, 9C/5, ঠিক আছে? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসে কত হবে এটাও বের করতে হবে। তাহলে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত হচ্ছে? 9 × 30 ডিভাইডেড বাই হচ্ছে আমার 5, তাই না? ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস হচ্ছে আমার 32। ক্যালকুলেশন করো, দেখো এখানে হচ্ছে 6, তাহলে 6 নং 54 প্লাস হচ্ছে আমার 32, বা এখান থেকে লিখতে পারতেছি 86 ডিগ্রি ফারেনহাইট। এইটা হচ্ছে একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার হচ্ছে F সমান হবে হলো 9 × 4/30, 9 × 4/5 প্লাস 32,
এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে কত, দেখো 4 নং 36/5, এটাকে যদি ক্যালকুলেশন করে কত হয়, 36 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাই না, 7.2 প্লাস হচ্ছে 32, এত ডিগ্রি হচ্ছে ফারেনহাইট, তার মানে এটা হচ্ছে 39.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা কি করলাম, বায়ুর তাপমাত্রাকে কিসে কনভার্ট করছি, আমরা হচ্ছে ফারেনহাইট স্কেলে প্রকাশ করেছি। এবার বলছে তারটি ছিঁড়ে যাবার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, তারটি কেন ছিঁড়ে গেছে এটা আমরা আসলে কি দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে বের করতে পারি। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার যে ম্যাথটা আছে ওইটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। দেখো এইখানে আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা দেওয়া আছে, আলফা সমান সমান দেওয়া আছে হচ্ছে 16.7 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1, ঠিক আছে। আচ্ছা দেখো T1 মানে প্রথমে যেই টেম্পারেচারটা ছিল সেটা কত ছিল, সেটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1 সমান সমান কি 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান, এটাকে যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি, ক্যালভিনে যদি কনভার্ট করি তাহলে কত আসে, 30 প্লাস 273.16, বা এটাকে বলা যায় হচ্ছে 303.16, তাই না, 303.16, তাহলে এটা লেখো 303.16, এটা হচ্ছে ক্যালভিন। এই গেল হচ্ছে আমার T1। দেখো T2 এর মানও আমি জানি, T2 এর মান কত, দেখো T2 এর মান দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস এটাকে লেখা যাচ্ছে কত, এটাকে লেখা যাচ্ছে 277.16 ক্যালভিন, ঠিক আছে। আরও একটা মান জানি সেটা হচ্ছে L1, দেখো তা আমার দৈর্ঘ্য কত দেওয়া ছিল, তা আমার তার সেটা দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 30.001 মিটার, তাহলে L1 এর মান দেওয়া আছে কত, L1 সমান সমান দেওয়া আছে 30.001 মিটার, ঠিক না। আচ্ছা এখন দেখো আমি আলফা সমান সমান কি লিখতে পারি, আলফা সমান সমান কি হচ্ছে, আলফা সমান সমান হচ্ছে আমার L2 মাইনাস L1, তাই না, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, দেখো তো এইটাই কিনা, দেখো তো আলফা এর সূত্রটা আমি ঠিক লিখলাম কিনা। আচ্ছা এইবার আমাদেরকে আসলে বের করতে হবে কি, আমাদেরকে আসলে L2 সমান সমান কত এইটা আসলে বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা মানগুলা বসাই দেই। দেখো মানগুলা যদি বসাই তাহলে আলফা এর মান কত আসতেছে, আলফা এর মান আসতেছে L2, L2 তো আমি বের করব, তাহলে L2 কে এক সাইডে রেখে বাকি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1, এটা সমান সমান হচ্ছে আমার লিখতে পারি L2 মাইনাস হচ্ছে L1, বা এইখান থেকে আমি কি করতে পারি, L1টাকে এই পাশে নিতে পারি, তাহলে আলফা L1 T2 মাইনাস T1, এইটা প্লাস হচ্ছে L1, এইটা সমান সমান হচ্ছে আমার L2, বা পরবর্তীতে আমি L2 সমান সমান কত লিখতে পারি, খালি মানগুলা বসাই দিব। সুতরাং L2 সমান সমান হচ্ছে আমার, দেখো মানগুলা যদি বসাই দেই তাহলে কি আসতেছে, প্রথমে আমরা আলফার মান বসাবো, তাহলে আলফার মান কত 16.7 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে, 10⁻⁻6। আচ্ছা এরপর কি, এরপর ইন্টু L1 হচ্ছে 30.001, ঠিক আছে। T2 মান হচ্ছে 277.16 মাইনাস T1 এর মান হচ্ছে কত 303.16, ঠিক আছে। আচ্ছা এরপরে কি এই পুরাটার সাথে আবার প্লাস হবে, প্লাস হবে কি, প্লাস হবে L1 কত, L1 হচ্ছে 30.001। আচ্ছা তাহলে দেখো L2 সমান সমান আসতেছে হচ্ছে 29.9879357, ঠিক আছে, এটা আসতেছে L2 এর মান। তাহলে L2 এর মান মানে কি, L2 এর মান হয়ে গেছে 29.9879357 মিটার। তাহলে দেখো আমার খুঁটির মধ্যকার দূরত্ব কত ছিল, 30 মিটার। তাহলে এইখানে আমি কি লিখবো, পরবর্তীতে আমি লিখবো কিন্তু খুঁটির দূরত্ব হচ্ছে, খুঁটি দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার। তাহলে সেটাই লিখি, চলো। এখানে L2 সমান সমান আসতেছে 29.99 মিটার লিখলাম, ঠিক আছে, 99 মিটার প্রায়, কিন্তু আমার কি
কিন্তু খুঁটি দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে 30 মিটার। যেহেতু কি L2 ইজ লেস দেন 30 মিটার, সুতরাং তারটি আসলে ছিঁড়ে গিয়েছিল, তাই তারটি ছিঁড়ে গিয়েছিল। দেখো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম। ঠিক আছে, আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ শেষ। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখো। আচ্ছা, 2 নম্বর ম্যাথটাতে দেখো বলছে যে দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য 6 মিটার। ঠিক আছে, দুইটার দৈর্ঘ্য কি 6 মিটার। একটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে? 80 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে। এবং নেওয়ার কারণে কি হয়েছে, আমরা জানি যে তাপ প্রদানে বস্তুর কি হয়, দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, আয়তনের প্রসারণ ঘটে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটে। তো এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে এবং বৃদ্ধি পাওয়ার পরে দৈর্ঘ্য হয়েছে 6.0051 মিটার। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে অপর ধাতব দণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটাকে বাড়িয়ে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে 6.0041 মিটার। ঠিক আছে, এখন আমাকে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয়, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি আমার কি হয়, গামা, এটাকে লিখেছে গামা। ঠিক আছে, গামা হয়, তাহলে সেই জিনিসগুলোকে ধরে তুমি আসলে কি এই ম্যাথটা সলভ করবা। এবং কতে আমাকে বলছে যে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে। তোমরাই আমাকে বলো যে দুইটা বস্তু আছে আমার পাশাপাশি, এবং দুইটা বস্তুর থেকে কি হচ্ছে, এ বস্তু আর বি বস্তু, দুইটা বস্তু থেকে কে তাপ প্রদান করবে আর কে তাপ গ্রহণ করবে, এটা বা কোনোটাই হবে না, এটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? আমরা জানি যে সেটা আসলে নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপরে, তাই না? তাহলে কয়ের উত্তর হবে তাপমাত্রার উপরে। এটা নিয়ে আর বেশি কথা না বলি, এটা নিয়ে আমরা অনুশীলনী বাদ দিয়ে আমাদের মেইন যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু অনেক আলোচনা করছি। তাহলে কয়ের উত্তর হবে তাপমাত্রার উপর নির্ভর করে। এবার খতে দেখো কয়ের মতো একবারে মানে আমার এর আগের কোশ্চেন 1 নম্বরের মতো হুবহু কোশ্চেন দিয়েছে যে তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লেখো। তাহলে আমরা কি লিখতে পারি যে তাপ হচ্ছে এক রকমের শক্তি, তাই না? তাপ হচ্ছে এক রকমের শক্তি যেটা কি করে, যেটা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। ঠিক আছে, অন্যদিকে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, বা এটা হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি। ঠিক আছে, যেটার কারণে কি হইতেছে, এই প্রপার্টিটার কারণে আসলে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে অন্য একটা বস্তুর সংস্পর্শে আসলে সেটা আসলে নির্ধারণ করে দেয়। তাহলে তাপ আর তাপমাত্রা একই জিনিস না। এমন হইতে পারে যে দুইটা বস্তুর তাপমাত্রা আসলে এক কিন্তু তাপ হলো ভিন্ন। আবার এরকম হইতে পারে যে দুইটা বস্তুর তাপ এক কিন্তু তাপমাত্রা ভিন্ন। ঠিক আছে, তাহলে আমাদের ক আর খ এই দুইটার অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। এবার বলছে গ, একটি ধাতব দণ্ডের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস হলে সেটি ক্যালভিন স্কেলে কত। তাহলে ক্যালভিন স্কেলের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে C/5 ইজ ইকুয়াল টু হচ্ছে K - 273 ডিভাইডেড বাই 5। তাহলে 5 কাটাকাটি হয়, তাহলে আমরা লিখতে পারি যে K সমান সমান এটা হচ্ছে C প্লাস 273 বা 273.16 দিয়ে দিলে সবচেয়ে ভালো, 0.16। দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 80 আছে, তাই না? তাহলে 80 প্লাস হচ্ছে আমার 273.16। তাহলে দেখো অ্যান্সারটা বসাও। দেখো 80 প্লাস 273.16, অ্যান্সার আসতেছে হচ্ছে 353.16। এত হচ্ছে আমার কি, এত হচ্ছে ক্যালভিন, তাই না? ক্যালভিন। শেষ। আমার এই ম্যাথটা অনেক সহজ ছিল, 3 নাম্বার হিসাবে অনেক সহজ। দেখো ঘতে বলেছে গাণিতিক ব্যাখ্যা সহ দ্বন্দ্ব রুটির উপাদান সম্পর্কে মন্তব্য করো। দেখো যখনই আমাদের উপাদানের ম্যাথ আসবে তখনই আমাকে বুঝতে হবে যে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা বিটা গামা, ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে বিটা, আর আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা, এই তিনটা নিয়েই কোনো কাজ করতে হবে। এখন আমাকে বলছে যে দুইটা বস্তুর উপাদান সম্পর্কে মন্তব্য করো। এখন তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে আসলে আমাদেরকে দুইটা বস্তুর আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে হবে।
তাহলে চলো আমরা দেরি না করে কি করি, দুইটা বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগটা নির্ণয় করি। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে L1 এর মান দেওয়া আছে হচ্ছে 6 মিটার, তাই না? L1 এর মান কত দেওয়া? L1 এর মান দেওয়া আছে 6 মিটার, তাহলে সেটা লিখি L1 সমান সমান দেওয়া আছে 6 মিটার। দেখো L2 এর মান দেওয়া আছে, L2 এর মান দেওয়া আছে কত? মান বৃদ্ধি পেয়ে হয়েছে 6.0051, তাহলে L2 এর মান দেওয়া 6.0051 মিটার। আচ্ছা, T1 এর মান দেওয়া নাই, এটা আমরা বের করে নিব। কেন বললাম দেওয়া নাই? দেখো এটা কি স্কেলে দেওয়া আছে? সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে কি স্কেলে নিতে হবে? কেলভিন স্কেলে নিতে হবে। তাহলে দেখো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নিতে হলে কি করতে হয়? 273.16 এটা যোগ করতে হয়, তাই না? তাহলে T সমান সমান কত? 30 প্লাস 273.16, এত হচ্ছে আমার কেলভিন। বা এটাকে আমি কি লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি হচ্ছে 303.16 হচ্ছে আমার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে T1 এর মান। এখন T2 এর মানও দেওয়া আছে। দেখো T2 এর মান দেওয়া আছে হচ্ছে 80 প্লাস 273.16, বা এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে কত? 353.16 কেলভিন। তাহলে আমি প্রথম বস্তুর আলফার মান বের করতে পারবো না? যে আলফা সমান সমান হবে কি? আলফা সমান সমান হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এটাকে এবার ক্যালকুলেশন করো। দেখো L2 এর মান কত? L2 এর মান দেওয়া আছে 6.0051 মিটার, 6.0051 মাইনাস হচ্ছে আমার L1 হচ্ছে 6, L1 হচ্ছে 6, T2 হচ্ছে 353.16 মাইনাস 303.16। ঠিক আছে, এইটুকুকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো কত আসতেছে অ্যান্সার। তাহলে 6.0051 মাইনাস হচ্ছে আমার 6 ডিভাইডেড বাই 6 ইন্টু এখানে আসতেছে 353.16 মাইনাস হচ্ছে 303.16। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, বা এটাকে দৈর্ঘ্য প্রসারণ সহগে যেরকম লেখা হয়েছে 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেলভিন ইনভার্স 1, তাই না? দৈর্ঘ্য প্রসারণ সহগের মানে আমার একক কি? একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এরপরে সেম প্রসিডিউরে আমরা কি করব? আমরা L2 এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা আলফা 2 এর মান বের করব। দেখো আলফা 1 এর ক্ষেত্রেও আমার কি L1 এর মান কত? 6 মিটার। আচ্ছা, এইখান থেকে খালি আমার চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো? আচ্ছা, এখন দেখো কি চেঞ্জ হইতেছে আমার। দেখো কি চেঞ্জ হইতেছে আমার, এইগুলা চেঞ্জ হবে। তাহলে এইগুলা চেঞ্জ করে দেই, চলো এগুলা চেঞ্জ করে দেই। দেখো আমরা মান বসাই। L1 সমান সমান 6, L2 সমান সমান হচ্ছে 6.0041, তাইলে লেখো 6.0041, এত হচ্ছে মিটার। T1 এর মান কত দেওয়া আছে? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 20 প্লাস 273.16। ঠিক আছে, এত হচ্ছে কেলভিন, বা 293.16 কেলভিন। আচ্ছা, তারপরে কি 60 ডিগ্রি, তাইলে 60 প্লাস 273.16 কেলভিন, বা এটাকে ক্যালকুলেশন করলে কত আসতেছে? 60 প্লাস 273, 333.16 কেলভিন। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেছি। তাইলে আলফা 2 সমান সমান কি হবে? মান বসাই দিব। দেখো মান বসাও, 6.0041 মাইনাস হচ্ছে 6 ইন্টু 293 না 333, তাই না? 333.16 মাইনাস হচ্ছে 293.16, এত হচ্ছে কেলভিন ইনভার্স 1। দেখো মানটা ক্যালকুলেট করলে কত আসতেছে? আমার আসতেছে হচ্ছে 0.0041 ডিভাইডেড বাই হচ্ছে 6 ইন্টু আমার 40, তাই না? 40 ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। ঠিক আছে, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে দেখো এইখানে আলফা 1 আর আলফা 2 এই দুইটার মান কি সমান আসছে না? আলফা 1
বা আলফা 2 এই দুইটার মান কিন্তু আমার সমান আসছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে দুইটা বস্তুর উপাদানই কিন্তু কি এক, কারণ দুইটা বস্তুর উপাদান যদি এক হয় তাহলে তাদের দৈর্ঘ্য প্রসারণ সহ এইটার মানও কিন্তু একই রকম হয়। ঠিক আছে, এতটুকু তাহলে বুঝতে পারছো কিনা বলো। তাহলে লিখবো যেহেতু আলফা 1 সমান সমান আলফা 2, সুতরাং দুটি বস্তুই একই উপাদানের তৈরি, একই উপাদানের তৈরি, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, যে আমার দুইটা বস্তুর উপাদান সম্পর্কে মন্তব্য কি, তাহলে দুইটা বস্তুই হচ্ছে একই উপাদানের তৈরি। তাহলে এটাই ছিল আমাদের মূলত কি, এই যে আমার বস্তুর উপর তাপের প্রভাব, সেইটার কিন্তু কি মোটামুটি আমাদের অনুশীলনীটা কিন্তু সলভ হয়ে গেল। এখন তোমরা যারা আমার এই পুরা কনসেপ্ট ক্লাসটা করে আসছো, এরপরে এই যে অনুশীলনী সলভ এই ক্লাসটার সাথেও ছিলা, তোমাদের সবার কি উচিত হবে জানো? তোমাদের সবার উচিত হবে এরপরে আমাদের এইটারই টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। ঠিক আছে, যাতে তোমরা আরো অ্যাডভান্স লেভেলে খুব ভালো করে কি করতে পারো, তোমাদের পরীক্ষায় যে সকল কোশ্চেন আছে সেগুলো সলভ করতে পারো, বা পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আছে সেই কোশ্চেনের টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে কিন্তু আমার ম্যাথগুলো সুন্দর করে গুছায় দেওয়া আছে। ঠিক আছে, গাণিতিক সমস্যাগুলোর কথা বলছি ভাইয়া। সো তোমাদের কাজ হবে যে ওই টেস্ট পেপার সলভিং ক্লাসটা শেষ করে তোমরা কিন্তু এই অধ্যায়ে একবারে মাস্টার লেভেলে চলে যেতে পারো। তাহলে তোমরা তোমাদের ওই টেস্ট পেপার ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে, টেস্ট পেপার সলভিং সিকিউ সলভিং ভিডিওটার আমন্ত্রণ জানিয়ে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।